প্রতি মঙ্গলবার রাত ৯টায়। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হলো ভয়। আজকের গল্প আপনাদের জন্য সেদিনকার সন্ধ্যা। পরিচালনায় আমি অরিন্দম। তাই শুরু করতে চলেছি আজকের গল্প সেদিনকার সন্ধ্যা। কলেজের ছুটিতে আমরা সবাই বাড়িতে বেড়াতে এসেছিলাম। তোফা আনন্দের সাথেই সবাই বেশ মজাতেই সময় কাটাচ্ছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে বন্ধুদের ফোন করে সবাই একসাথে গোপালদার চায়ের দোকানে আড্ডা মারি দুপুর পর্যন্ত। তারপর বাড়িতে এসে আবার খেয়ে দিয়ে আড্ডা মারতে চলে আসি গোপালদার চায়ের দোকানে। এইভাবে প্রায় দেখতে দেখতে সপ্তাহখানিক কেটে গেল। একদিন সকালবেলায় সবাই চায়ের পেয়ালা হাতে নিয়ে চা খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিনোদ সবাইকার উদ্দেশ্যে বলে উঠল যে, "আহ, আর ভাল লাগে না। অনেকদিন তো হলো একইভাবে সময় কাটছে। শরীরে যেন একটা আলিশের মরচে পড়ে গেছে, বুঝলি? কিছু তো একটা করা দরকার। তা না হলে যে একইভাবে দিন যাপন, এরকম কি দিন যাপন করা যায় নাকি, তাই?" বিনোদের এইরূপ কথা শুনে পটলা তার দিকে একবার তাকালো। তারপর পটলা তাকে উৎসাহ দিতে দিতে বলল, "ঠিক কইছস ভাই, একদম ঠিক কইছস। কিন্তু আহ, কি করবু সেটা কি ভেবে দেখেছিস? আহ, শুধু পটর পটর করে।" দেখ, তার কথা শুনে বিনোদ বোধহয় একটু রাগই করলো। সে নিজেকে সামলে নিয়ে আবার বলল, "পটর পটর করি নে রে, পটর পটর করি নে। তোদের মতো আমি এইভাবে জীবনযাপন করতে পারবো না। হ্যাঁ, নিজের করার ক্ষমতা নেই, আবার লোকের ইয়ে সব। দাঁড়া, একটু ভাবতে দে।" চায়ের কাপে একটিবার তৃপ্তি ভরা চুমুক দিয়ে বিনোদ আবার বলতে লাগলো। সে বলল, "জানিস, গঙ্গার পরে শ্মশানে নাকি একটা অনেক পুরনো সাধু বাবা থাকে। সেই সাধু নাকি খুব পুরনো, অনেক দিন ধরেই নাকি তাকে রয়েছে। তা তোরা সেখানে কি যেতে চাস?" এই কথা শুনে পটলা দেখি বিনোদের দিকে গোল গোল চোখ পাকিয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। সে তার দিকে তাকিয়ে বলল, "আরে বাস, সাধু বাবা! বাবা 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 বাহ! তাহলে তো যেতেই হচ্ছে। কি বলিস? সাধু বলে কথা, সাধু বলে কথা। আহ, আমি বাপু যাবই। কেউ যাক আর না যাক।" হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে শুভেন্দু বলতে লাগলো, "শোনা যায় যে উনি নাকি একজন তন্ত্র সাধক। ভূত প্রেত নিয়ে নাকি তার কারবার। তার কাছে যাওয়াটা কি ঠিক হবে? কি বলিস? তোরা কি যেতে চাস?" এই কথা বলে বিনোদ চিন্তা করতে লাগলো। আমি তখন তাকে বললাম, "হ্যাঁ, ঠিকই বলেছিস। দুপুরে তো আমাদের কোনো কাজই নেই। তা চ না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেই শ্মশানে গিয়ে সাধুর সাথে আলাপটা করে আসবো কই। দেখি না কি হয়।" আমার কথা শেষ হওয়ার পর বিনোদ বলল, "বেশ তো, তাই হোক না। সন্ধ্যাটা নয় ওখানেই কাটানো যাবে কোন। কি বলিস তোরা? রাজি তো?" এই কথা শেষ হওয়ার পর আমি সবাইকার উদ্দেশ্যে বললাম, "চ, এখন সবাই বাড়ি ফিরে চ, বুঝলি? তাড়াতাড়ি করে তৈরি হতে হবে তো। আর শোন, সবাই তৈরি হয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে গোপালদার চায়ের দোকানের সামনে এসে উপস্থিত হয়ে যাবি, বুঝলি? এখান থেকেই সবাই বেরোবো। তাড়াতাড়ি করিস সবাই।" এই কথা বলার পর যে যার বাড়ি চলে গেল। কথা মতো ঠিক
দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই গোপালদার চায়ের দোকানের সামনে এসে উপস্থিত হলাম। দিয়ে বললাম, চরে সবাই চলে এসেছে তো, চ এইবার বেরিয়ে পড়া যাক, না হলে তো রাত হয়ে যাবে ফিরতে। কি বলিস? চ চ চ চ চ। গঙ্গার পাড়টা আমাদের গ্রাম একদম শেষ প্রান্তে। গ্রাম থেকে কেউ মারা গেলে গঙ্গার পাড়েই পোড়াতে নিয়ে যায় গ্রামবাসীরা। যেতে যেতে পটলা বলতে লাগলো, যদি বুঝলি, যদি এত সুন্দর গ্রামটা বইয়ের পাতায় হতো তাহলে কতই ভালোই না হতো। কি বলিস? কবিরা মনে হয় এই কল্পনাতেই এত ভালো ভালো কবিতা লিখেছে। এই যে রবি ঠাকুর, দেখিস না, কি যেন ওই ঘর ও বাহির লিখেছিল। সত্যি, শহরের থেকে যে গ্রামটা কত ভালো লাগে সেইটা গ্রামে না আসলে ঠিক বুঝতে পারা যায় না। তার কথা শুনে বিনোদ বলল, যা না বলেছিস, শহরের সেই দম বন্ধ করা যানজট জীবনটাকে যেন একটা অস্থির হয়ে উঠেছিল। আহ, আর ভালো লাগে না। আহ, এখানে এসে বুঝলি, এখানে এসে বেশ দিব্যি লাগছে। ওরা সবাই নিজেদের মধ্যে কথা বলছে, আর আমি এই গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করছি। দূরে তাকিয়ে দেখি গ্রামের করুণ হাওয়া গায়ে লেগে ভালোবাসার পরশ দিয়ে যাচ্ছে। আকাশের ওই দূরের পাখিরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছে যে যার। গ্রামের বউরা কলসি খাকে জল নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। তারা যেন একসঙ্গে নৃত্য করতে করতে যাচ্ছে। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে মনেই নেই কখন যে শ্মশানের সামনে এসে পড়েছি। স্মরণ হলো পটলার মায়ের ওপর ভক্তিভরা ডাক শুনে। সে শ্মশানের সম্মুখে গিয়ে দণ্ডায়মান হয়ে ঝুঁকে পড়ে শুয়ে পড়ে বলতে লাগলো, জয় মা, জয় মা, জয় জয় তারা মায়ের জয়। ঠিক এই মুহূর্তে সবাই তাকে দেখে হকচকিয়ে গেল। তখন বিনোদ তাকে ব্যঙ্গ করে বলল, আহ 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 আহ, আরে পটলা, পটলা ভাইয়া, তুমি তো বাবা একটু ভুল করেছো। তুমি জানো না যে শ্মশানে বাবাও থাকে? তাহলে তুমি মাকে ডাকলে কেন? তুমি তো বড্ড ভুল করেছো সোনা। এই কথা শুনে পটলার চোখ গেল কপালে উঠে, দাঁতগুলো কিচিমিচি করে বলল, আগে থাক থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে বিনোদ, আমাকে আর শেখাসনি। হ্যাঁ, শ্মশানে বাবা থাকে না মা থাকে? আচ্ছা, আমি যে প্রণামটা ঠুকলুম, তুইও তো একবার প্রণাম করতে পারতিস। লোকের পিছনে কাটি দেওয়া ছাড়া তোমার তো কোনো কথা নেই। যত সব, শ্মশানে বাবা থাকে, ওনার বাবা থাকে শ্মশানে, জানোয়ার। ঠিক সেই মুহূর্তে শুভেন্দু দেখলাম কাচুমাচু হয়ে চুপ করে রইল। তারপর বলল, চ, অনেক হয়েছে তোদের ভক্তি শক্তি, এইবার শ্মশানের ভেতর ঢোকা যাক। সন্ধ্যা তো প্রায় নেমেই এলো, কি বলিস? চ চ চ। আমরা সবাই শ্মশানের ভেতর ঢুকে পড়লাম। আমি বললাম, প্রথমে কিন্তু আমি পুরো শ্মশানটা ঘুরে দেখব। দেখতে হবে তো, কি করতে এটা এলাম। শ্মশানটাই যদি ঘুরে না দেখি, তারপরে সাধু বাবার কাছে যাব। তাতে বাধা দিয়ে পটলা বলল, তোমাদের আর বলিহারি, সত্যি রঙ্গ তামাশা করতে এসেছে নাকি শ্মশানে? হ্যাঁ, শোনো, আগে সাধু বাবা, বুঝলে, আগে সাধুর কাছে যাবা, তারপরে অন্য কিছু হবে। হ্যাঁ, আমি তো বাবা যাব না, আমি সাধুর কাছে দর্শন নেব, তারপর সেখানে যাওয়ার যাব। এই ধমক ভরা কথা শুনে সবাই দেখি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তো সবাই তাতেই রাজি হয়ে গেল। আমি বললাম, বেশ তো, তোরা যা না, তোরা গিয়ে সাধুর কাছে বস,
আমি বরঞ্চ ততক্ষণ শ্মশানটা দেখে নি, তারপরে ঘুরে নিয়ে তোদের কাছে যাবক্ষণ। তোরা যা। বিনোদ বলল যে, "আহ, ঠিক আছে, যা তাহলে, ঘুরে কিন্তু মন্দিরেই চলে আসবি।" ঠিক সেই মুহূর্তে পটলা দাঁত খেঁচিয়ে বিকৃত স্বরে বলল, "হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নাস্তিক কোথাকার।" হ্যাঁ, এই বলার পর ওরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। আমি কিছু জবাব দিলাম না তাতে। দেখলাম বেকার ঝামেলা কে বাড়াবে। আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রথমে যেটা কানে এলো সেটা হলো গঙ্গার হাওয়ায় ভেসে আসছে, "বলো হরি, হরি বল, বল হরি, হরি বল।" আর খোল করতালের আওয়াজ। কতকটা থমকে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারলাম মরা নিয়ে কেউ এই শ্মশানের দিকেই আসছে। আমি ঘুরতে থাকলাম। দেখতে পেলাম শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, মাটির হাড়ি, সরা, ছেঁড়া মাদুর, বালিশ, শুকনো ফুলের মালা ইত্যাদি ইত্যাদি। শ্মশানের চারিদিকে বা পাশে অনেক উঁচু উঁচু বড় বড় গাছ। সব দেখে শ্মশানের ভেতরে ফিরে এলাম আমি। শ্মশানে কালীমাতার মন্দিরে যেখানে সাধু বাবা থাকে, সবাই দেখি গোল করে সাধু মহারাজের সাথে কী সব না জানি আলোচনা করছে। ততক্ষণে সন্ধে নেমে এসেছে অদূরে। গাছের ফাঁকে ফাঁকে কালো অন্ধকারের ঘনঘটা। আমি ঢুকতেই পটলা রেগে গিয়ে বলতে লাগলো, "তোমার যদি ঘোড়া শেষ হয়ে গিয়ে থাকে, বুঝলে খোকা, তোমার যদি ঘোড়া শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি এই মন্দির এসে বসো। যত সব, ভাল লাগে না।" তখন আমি মাকে প্রণাম করলাম, আর প্রণাম করলাম সাধু বাবাকে। বসে পড়লাম ওদের সাথে। সাধুর উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে ইচ্ছা করলো। কৌতূহলকে না চেপে রাখতে পেরে তাকে প্রশ্নটা করেই ফেললাম। তাকে বললাম, "আচ্ছা সাধু বাবা, আপনি কতদিন এই শ্মশানে আছেন? আর আপনি কি একাই থাকেন এই শ্মশানে? আপনার কি ভয় টয় করে না?" আমার কথা শুনে সাধু একটু চুপ থেকে হেসে বলল, "আহ আহ 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 আহ। ভয়, ভয় কেন পাবো রে? আহ 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 আহ। আমি বিগত 30 বছর ধরে এই শ্মশানে আছি। আমার ভয় কি রে পাগল? মা তো আমার সঙ্গেই আছে। আহ 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 আহ। আর মায়ের সেবকদের কখনো ভয় করে না রে। ভূত প্রেত দানব দৈত্য সবাই আমার সঙ্গে থাকে, বুঝলি বাছা? আর মা বাবা তো আমার সঙ্গেই আছে। আমার ভয়টা কি রে পাগল?" এতক্ষণে আবছা অন্ধকারে সাধুর ঠিক মুখটা দেখতে পাচ্ছিলাম না। মোমবাতির আলোটা একটু তেরছাভাবে সাধুর মুখের উপর পড়েছিল। সেই ক্ষীণ আলোতে তাকে এইরূপ বর্ণনা দিচ্ছি। তার মাথায় ঝাঁকড়া পাকা চুল, মোটা কালো ভুরুর পাশে লাল লাল বড় বড় দুটো চোখ, গায়ের রং নিতান্তই কালো, পরনে লাল বসন, গলায় রুদ্রাক্ষর মালা আর হাতে তাগা। সব মিলিয়ে গুছিয়ে সাধুই বটে। সাধু বাবা কথা বলতে বলতে তামাক কলকের ভেতর ঢোকাচ্ছিলেন। তারপর লাল রঙের একটা ছোট্ট কাপড় কলকের নিচে জড়িয়ে দিল। তারপর কিছুটা শুকনো নারকেলের ছোবড়া নিয়ে হাতে গোল্লা পাকাতে লাগলো। আমাদের সবাইকে চুপ থাকতে দেখে সাধু বাবা বলল, "বাবা, তোমাদের
বাবার প্রসাদ চলে নাকি? হ্যাঁ, চলে। আমরা সবাই একসাথে চেঁচিয়ে উঠে বললাম, আগে না না বাবা, আমারা এইসব চলে না বাবা, আপনি সেবন করুন। ঠিক সেই সময় সাধু আমাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের তুমি বললাম বলে আবার রাগ করলে না তো? আসলে তোমরা আমার থেকে নিতান্তই ছোট, তাই তুমি বলে ফেললাম। আমরা একটু লজ্জিত হয়ে চুপ করে বসে রইলাম। কথার উত্তর দিল শুভেন্দু। সে বলল, না গে না না বাবা, আমরা রাগ করব কেন? আমরা আপনার থেকে কত ছোট, আপনার ছেলের বয়সী। হ্যাঁ, আপনি তুমিই বলবেন, আমরা তাতে কোনো রাগ করব না। আহ, 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 আহ। সাধুর কাণ্ড দেখতে দেখতে কানে ভেসে এলো সেই দূরে থাকা হরিনাম সংকীর্তনের আওয়াজ। আরো যেন তা স্পষ্ট হয়ে এসেছে। বুঝলাম মরা নিয়ে তারা এই শ্মশানের ভিতর প্রবেশ করেছে। এইদিকে সাধু বলে উঠল, হর হর মহাদেব শিব শম্ভু, তারক তারক তারক। তখনই সাধুর দিকে তাকিয়ে দেখি তামাক ভরা কলকেটা মাথায় ঠেকিয়ে ভোলে বাবার নাম স্মরণ করছেন তিনি। সাধু বাবা কলকেতে টান মারতে যাবে, ঠিক তখনই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়াতেই সাধু বাবা তাকে বলল, কি চাই, কি চাই বাবা? হুম? সাধু বাবার কথা শেষ হতে না দিতেই আমি বুঝতে পেরে গেছি যে লোকটি কেন এসেছে এই শ্মশানের মধ্যে। দেখাই যাচ্ছে তার হাতে খইয়ের একটা বস্তা আর গলায় গামছা। তাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে ভদ্রলোক মরা নিয়ে সৎকার্য করতে এসছে শ্মশানে। লোকটি সাধু বাবার উদ্দেশ্যে বলে উঠল। লোকটি বলল, আগে পেন নাম হই সাধু বাবা, মরা নিয়ে লইয়া আইছি সৎকার্য করবার লাগি, আপনার অনুমতি চাই। সাধু বাবা, আপনার অনুমতি নিতেই আমি আপনার কাছে এসেছি। তখন সাধু বাবা তাকে বলল, কে মারা গেল হে? একই মঙ্গলবার, ভরা অমাবস্যা, আজ তো মরাটা খুব ভালো লক্ষণ না হে। লোকটি একটু ইতস্তত হয়ে গেল, দিয়ে বলল, আগে সাধু বাবা, একজন অবিবাহিতা যুবতী গলায় দড়ি দিয়ে মরিছে, তাকেই সৎকার করবার জন্য আমরা এক গোটা চারেক লোক আইছি, আর কেউ ভয়ে এগোই নাই। গলায় দড়ি দিয়ে মরছে কিনা। আমরা সবাই বিস্ময়ে একসাথে চেঁচিয়ে বললাম, যুবতী, যুবতী। অনুমতি নিয়ে লোকটি বলল, আগে ঠাকুর মশাই, কাঠ জোগাড় করতে যেতে হবে যে, ভয়ে যে গ্রামের কেউ আসে নাই শ্মশানে। আমরা গোটা 4টি লোক, দেখি তাড়াতাড়ি না করলে আবার অনেক রাত হয়ে যাবে কোন। কি যে করি। সাধু বাবা একটু চিন্তার স্বরেই বলে উঠল, হুম, ঠিক আছে, তাড়াতাড়ি করে সব গুছিয়ে ফেলো। আর শোনো, আমি না যাওয়া পর্যন্ত চিতার ওপর শব্দেও চাপাবে না। ব্যক্তি সাধু বাবাকে প্রণাম করে চলে গেল। আগে পেন নাম হই সাধু বাবা। আমার যেন সাধুর কথার ধরন শুনে মনের মধ্যে একটা সংশয় বাসা বাঁধতে শুরু করেছে। সাধু বাবা আমাদের উদ্দেশ্যে বলতে লাগলো, শোনো বাবারা, মরা যতক্ষণ না পোড়ানো শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা শ্মশান থেকে কেউ একটাও বাইরে যাবে না। আমি ততক্ষণে বুঝে গেছি
কিছু একটা তো হতে চলেছে এই শ্মশানের ভিতরে। ঠিক সেই সময় বিনোদ সাধু বাবাকে বললেন, আগে সাধু বাবা, কিছু মনে করবেন না, আসলে কি 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 হয়েছে বলুন তো। কিছু কি অসুবিধা? একটু ভয়ের স্বরেই বলল বিনোদ। সাধু বলতে লাগলেন, তেমন কিছুই না, আহ, একই অমাবস্যা, তাতে আবার মঙ্গলবার, মনে একটা খটকা লাগছে, তা আর কি হবে। আমার মনে হলো সাধু বাবা আমাদের থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে, তাই তাকে আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। ঠিক সেই মুহূর্তে পটলা, যদিও মামার মনে হলো যে ভয়টাকে চেপে রাখার জন্য বলল, আরে ভয়টা কিসে তোদের? আহ, সাধু বাবা তো আমাদের সাথেই আছেন, তাতে ভয়টা কি বলিস শুনি। হাত ঘড়িতে দেখি সন্ধে 6টা বেজে গেছে। বাইরের দিকে কোথাও একটা আলোর চিহ্ন পর্যন্ত নেই। গোটা পৃথিবীটা যেন চোখ বন্ধ করে আছে। পুরো শ্মশানটা একটা প্রেত পুরীর মতো মনে হচ্ছে। আর শোনা যাচ্ছে ঘন ঘন শেওড়া ঝোপের ঝাড় থেকে শেয়ালের ডাক। সাধু বাবা তামাক শেষ করে আমাদের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই উঠে দাঁড়াও, মায়ের পূজা আরম্ভ হবে এক্ষুনি। কিছুক্ষণের মধ্যে কাসর ঘণ্টা আর মন্ত্র উচ্চারণের সাথে সাথে শুরু হয়ে গেল পুজো। সাধু বাবা পুজো করতে লাগলেন। ওম লং বং জয় দক্ষিণা কালিকা স্বাহা, মা মাগো, গচ্ছিয়া তিষ্ঠা তিষ্ঠাং কালিকা স্বাহা, স্বাহা স্বাহা, জয় দক্ষিণা কালিকা স্বাহা, জয় শ্মশান কালিকা স্বাহা, জয় মুন্ডম মারিণী স্বাহা, या देवी सर्वभूतेषु शक्तिरूपिण्य समस्थिता, नमस्तस्यै 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 नमः नमः। সাধু বাবার সে কি গলা! মন্ত্র উচ্চারণের ফলে চারিদিকে শ্মশানের পরিবেশ যেন কম্পিত হয়ে উঠল। মন্ত্র উচ্চারণের সাথে সাথে সাধু বাবা মায়ের পায়ে ফুল অর্পণ করল। পঞ্চপ্রদীপ, চামর ও ধূপের সাথে মায়ের আরতির পর সম্পূর্ণ হলো পূজা। পূজা সম্পূর্ণ হওয়ার পর প্রদীপের আগুনে মাথায় ঠেকিয়ে নিলাম সবাই। প্রসাদ খাওয়া হলো। সাধু বাবা ঠিক আমাদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই মন্দিরেই বসো, আমি মরা দেহটাকে শুদ্ধ করে পরলোকের উদ্দেশ্যে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আসি। সাধু বাবা তার পূজার জিনিসপত্র নিয়ে চলে গেল সৎকার্যের উদ্দেশ্যে। আমরা মন্দিরের বারান্দায় বসে রইলাম। কি আর করব, সাধু বাবা তো বারণ করে দিয়ে গেছে, কোথাও তো বেরোবার উপায় নেই। এই করে প্রায় 30 মিনিট মতো কেটে গেছে। এর মধ্যে বিনোদ বলল, আহ ভাল লাগে না, কেন যে এলাম। একভাবে বসে থাকতে ভালো লাগে। আচ্ছা, একবার গেলে হয় না? চ না, দেখে আসি। এই কথা শুনে চেঁচিয়ে উঠে পটলা বলল, কোথায় যাব শুনি, কোথায় যাবো? সাধু বাবা শোনো শুনি, সাধু বাবা বলে গেছে এখান থেকে না নড়তি। মরবা, মরবা? সাধু বাবার কথা না শুনলে কিন্তু বিপদ আসন্ন। আর কোথায় বা যাবি এই অন্ধকারে? যত সব। আমি মনে মনে বিরক্ত স্বরেই বললাম, আচ্ছা, সাধু বাবা কি বলল শুনলি না? কোথাও বেরোতে বারণ করলো। কোথায় যাবি শুনি আগে। তাতে বিনোদ বলল, আচ্ছা চ না, ওই মেয়েটাকে দেখে আসি,
ওই যে রে, যে গলায় দড়ি দিয়ে মরে গেছে, যাকে সৎকার্যের জন্য ওই যে লোকটা এসেছিল। কি করবি বসে বসে? চ, দেখে আসি। ঠিক সেই সময় পটলা বলল, সত্যি বলিহারি বিনোদ, তোর যে কবে বুদ্ধি শুদ্ধি হবে, সাধুর কথা তুই অমান্য করবি? হ্যাঁ, এই তুই পড়াশোনা করে এই চাকরি করছিস? হ্যাঁ, তুই গুরুজনের কথা অমান্য করি ওই শ্মশানের বাইরেই যাবি? পটলার কথা শুনে বিনোদ বলল, আরে গাধা, শ্মশানের বাইরে না বেরোলেই তো হলো। চ না ভাই, চ না, এদি শ্মশানে বসতেই কি করবি এই মন্দিরে? হ্যাঁ, চ চ, আমরা বরঞ্চ লুকিয়ে লুকিয়ে দেখবো, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। কি বলিস? চ, চ ভাই চ। সবাই দেখি তাতে রাজি হয়ে গেল। কি করব, অগত্যা যেতে হলো। আমরা শ্মশানের পিছনে দিয়ে বড় অশ্বত্থ গাছটার তলায় লুকিয়ে লুকিয়ে সাধু বাবার কাণ্ড কারখানা দেখতে লাগলাম। যা দেখলাম তাতে গা শিউরে উঠল, বুকের রক্ত হিম হয়ে গেল, নিঃশ্বাস গেল আটকে, গায়ের লোমগুলো যেন আমার অবর্তমানেই সজারুর কাটার মতো দাঁড়িয়ে গেছে। দেখতে পেলাম একজন খুব অল্প বয়সী নারী, ওই বছর আন্দাজ 16-17 হবে, একদম যুবতী নারী। সাধু তাকে স্নান করিয়ে পায়ে আলতা পরিয়ে দিল, আর গোটা অঙ্গে ঘি মাখিয়ে দিল। চোখে দুটো তুলসীর পাতা চাপিয়ে দিয়ে তাতে একটা সম্ভবত সাদা থান কাপড় পরিয়ে দিল। একখানা রজনীগন্ধার মালা গলায় পরিয়ে কাঠ সাজানো চিতার উপর তুলিয়ে দিল তাকে। এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে আমরা বিস্ফারিত চোখে, সাধুর বারণ করা সত্ত্বেও নির্লজ্জের মতো দেখে চলেছি এই কাণ্ড কারখানা। মেয়েটি নীরব, চোখ দুটো নরম, মুখটা সুশ্রী। চারিদিকে যেন একটা শোকের আভাস। সবাই যেন বোবা, তার দিকে চুপ করে তাকিয়ে আছে। আমাদেরও নরণচরণ বন্ধ। তারপর যা হলো তা মনে করতেই গায়ের লোম সজারুর কাঁটার মতো দাঁড়িয়ে গেল। সাধু বাবা তিনি নিজেই মেয়েটিকে কোলে তুলে নিয়ে তাকে চিতার কাঠের বিছানার উপর শুয়ে দিল। দেহর উপর চাপানো হলো কাঠ। এই দৃশ্য দেখবার পর আমাদের মনে হচ্ছে মেয়েটিকে যেন ঘুম পাড়াচ্ছে সাধু বাবা, আর তাকে তার প্রিয়জনেরা কাঠের বিছানায় শুয়ে দিচ্ছে। সে যেন আনন্দের সাথে, স্নিগ্ধতার সাথে সেই কাঠের বিছানায় শুয়ে আছে। সাধু বাবার দিকে তাকিয়ে দেখলাম সাধু বাবা এক গোছা পাটের কাঠি এক জায়গায় করে একটা মশালের মতো তৈরি করেছে। তাতে আগুন ধরিয়ে একজন ভদ্রলোকের হাতে ধরিয়ে দিল। দেখে মনে হলো মুখাগ্নি করবে চিতার উপর শুয়ে থাকা মেয়েটির দাদা। দুজনার মুখের সাথে যথেষ্ট মিল আছে, এই দেখেই একটা আন্দাজ করে নিলাম। তখনই অসুস্থ গাছের উপর থেকে একটা পেঁচা উদ্ভট ভাবে চেঁচিয়ে উঠল, প্যাও প্যাও প্যাও। ডেকে উঠল শেয়াল, তাতে বেশ সবাই একটু ভয় পেয়ে গেল। মনকে ঠান্ডা করলাম, বুকের ভেতর থেকে যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে। চুপ করে বসে আছি, দেখে যাচ্ছি এই অমানবিক দৃশ্য। কিছুক্ষণ পরকে মনকে ঠান্ডা করে চিতের দিকে লক্ষ্য ছুড়ে দিলাম। আগুনের মশাল নিয়ে ঘুরে চলেছে মেয়েটির দাদা, আর পিছন পিছন সাধু বাবা
মন্ত্র উচ্চারণ করেছে। ওম ক্রিং বেতারায় নমঃ, ক্রিং ফট, ক্রিং ফট, ক্রিং ফট। ওম ক্রিং বেতারায় নমঃ। ঘোরা শেষ হলে মেয়েটির দাদা তার ঠিক মাথার নিচে আগুনটা গুজে দিল। আগুনটা গুজে দিতেই প্রথমের মেয়েটির মাথার চুল গেল পুড়ে। মেয়েটির চেহারা বদলে গেল ক্ষণিকের মধ্যে। মুখের মাংস গেল পুড়ে, তাতে আরো ভয়ানক হয়ে গেল মুখশ্রী। সে এক ভয়ানক চেহারায় রূপান্তরিত হলো। দেখে মনে হচ্ছে একটি কুৎসিত প্রেত অগ্নিকুণ্ডে নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। তার কোনো জ্বালা নেই, তার কোনো যন্ত্রণা নেই, কোনো বিশ্রাম নেই, কিচ্ছু নেই তার। সে অনর, সে অনর, সে অসীম। এই তুচ্ছ অগ্নিকুণ্ড তার কিচ্ছু করতে পারবে না। আস্তে আস্তে বিকৃত হতে লাগলো তার চেহারা। গলে গলে পড়তে লাগলো মাংসখণ্ড। তার থেকে অদ্ভুত এক পচা গলা গন্ধ নাকে এসে লাগতেই নাক বন্ধ করে নিলাম আমরা সবাই। এই সব দেখবার পর আমরা কাঁপতে কাঁপতে মন্দিরের বারান্দায় এসে বসলাম। আর দেখতে পারলাম না এই অমানসিক দৃশ্য। মেয়েটি যেন অগ্নিকুণ্ডে নৃত্য করছে। চুপচাপ বারান্দায় এসে বসলাম। কথা বলার শক্তি পর্যন্ত নেই কারো, সবাই চুপ। যেন মন্ত্র বলে কেউ নিয়ে নিয়েছে আমাদের কথা বলার শক্তি। আমাদের মধ্যে শুভেন্দু একটু ডান পিঠে। তার হাতে হাত ঘড়িটা দেখে সে বলল, ভাই ভাই 9টা বেজে গেছে। হ্যাঁ। তাতে আমি বললাম, কিছুক্ষণ বস বুঝলি, কিছুক্ষণ বস, সাধু বাবা ফিরে এলে নয় মন্দির থেকে বেরোনো যাবে কোন। বস এখন, বস। কিছুক্ষণ পর সাধু বাবা ফিরে এলো। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চেহারায় কিছুটা পরিবর্তন ঘটেছে। ক্লান্ত হয়ে যেন বিশ্রাম নিতে চাইছে তার শরীরটা। তার মুখের উপর দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে শ্রীচরণে। ঘাম মুছতে মুছতে সাধু বাবা আমাদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের গায়ে শান্তি জল ছিটিয়ে দিচ্ছি। তোমরা বসো, বসো স্থানে। সাধু বাবা মন্দিরের ভেতরে গিয়ে রীতিমতো মাটির কুণ্ড থেকে আমশাকা করে আমাদের মাথায় শান্তি জল ছিটিয়ে দিতে দিতে সাধু বাবা বলতে লাগলো, গুরুর নাম স্মরণ করতে করতে বাড়ি ফিরে যাও। আর শোনো, কোনো ভয় নেই, মায়ের নাম স্মরণ করো। আর যেতে যেতে পিছনের দিকে তাকাবে না, সোজা হেঁটে যাবে। শুধু মনে হবে আমি পিছনের দিকে তাকাই, পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে তোয়াক্কা না করে গুরুর নাম স্মরণ করতে করতে বাড়ি ফিরে যাবে। সাধুর এই রূপ কথা শুনে আমরা হকচকিয়ে গেলাম বটে, ভয়ও পেয়েছিলাম। মাকে প্রণাম করে সাধু বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম শ্মশান থেকে। শ্মশান থেকে বেরিয়ে আসার পর কিছুটা আস্তে আস্তেই আমার মনে হয়েছিল কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে, কেউ যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু মনে পড়ে যাচ্ছিল অগ্নিকুণ্ডের সেই পিশাচিনীর কথা। এখন সে ছাই হয়ে লুটিয়ে পড়ে আছে।
আর আসার সময় দেখেছিলাম জল দিয়ে নেবানো চিতা দিয়ে যে ক্ষীণ ধোঁয়াটা বেরিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে, মনে হলো যেন পিশাচ নিজের শরীর ছেড়ে টুকরো টুকরো হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে। এইসব কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ওঠার পর দিনের আলোয় আগের দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো যেন গল্পের পাতায় থাকা ছন্দগুলির মতো মনে হতে লাগে। ঠিক এইভাবেই শেষ হলো আজকের গল্প সেদিনকার সন্ধ্যা। ঠিক পরের সপ্তাহে মঙ্গলবার এই রকম আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে ভয়। তো শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।